মানুষের সবচেয়ে আদিম পেশা হলো কৃষি। মূলত বেঁচে থাকার তাগিদ থেকেই মানুষ কৃষিকে পেশা হিসাবে নিয়েছেন। আমাদের বেঁচে থাকার জন্য যে রসদ তা কৃষকরাই যোগান দেন। কৃষিকাজে সারের আবির্ভাব মানব সভ্যতার খাদ্য উৎপাদন ব্যবস্থার এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। মাটির উর্বরতা বৃদ্ধি ও ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রাচীনকাল থেকে সারের ব্যবহার চলে এসছে। সার হলো প্রাকৃতিক ও কৃত্রিম উৎস থেকে প্রস্তুত এমন এক উপাদান যা উদ্ভিদকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। অজৈব সার দ্রুত পুষ্টি সরবরাহ করে, তাৎক্ষণিক ফলন বাড়ায়, আর অন্যদিকে জৈব সার ধীরে ধীরে পুষ্টি সরবরাহ করে এবং মাটির গঠন, জৈব পদার্থ ও জীবাণু নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা উন্নত করে। সুস্থায়ী কৃষির জন্য এই দুইয়ের সমন্বিত ব্যবহার অপরিহার্য। সুষম সার ব্যবহারে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়, পুষ্টি ব্যবহারের দক্ষতা বাড়ে, ফসলের গুণগত মান উন্নত হয়, পরিবেশ দূষণ হ্রাস করে, মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার হয় এবং কৃষকের উৎপাদন খরচ নিয়ন্ত্রণে থাকে। সুষম সার ব্যবহার ভারতের সুস্থায়ী কৃষি ব্যবস্থার মূল ভিত্তি। সেই দিকে লক্ষ্য রেখেই ত্রিপুরা কৃষি বিজ্ঞান কেন্দ্র পশ্চিম ত্রিপুরা বেলবাড়ি ব্রজবাসী পাড়ার অন্তর্গত পরিশ্রমী ও প্রগতিশীল কৃষকরা তাদের বিস্তীর্ণ জমিতে সুষম সার প্রয়োগ করে ধান চাষে অসাধারণ বৃদ্ধি ও চমৎকার ফলনে এবং তাদের এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে সুষম সার প্রয়োগে ধানের চাষ অব্যাহত রাখতে দৃঢ় সংকল্প গ্রহণ করেন। এই জমি আপনার? হ্যাঁ, এ জমি আমরা। এই সুষম সারটা কিভাবে প্রয়োগ করেছেন আপনি যদি আমাদেরকে বিস্তারিত বলেন। আমাদের আমাদের পাড়া যে বিসি রাজা দশরথ নগর এরিয়া, যে এরিয়া তো হচ্ছে বেলবাড়ি ব্লক। এই প্রযুক্তি নিয়ে আমরা একটা ট্রেনিং নিয়েছি কেবিকে থেকে। তো আমরা এই সিস্টেমে আমরা ধান চাষ করছি। আচ্ছা, কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আপনি যে প্রশিক্ষণ নিয়েছেন, আপনি কতদিনের প্রশিক্ষণ নিয়েছেন? 7 দিনের। এই সারটাকে আপনারা কিভাবে গাছে দিয়েছেন, মাটিটা কিভাবে তৈরি করেছেন এবং এই ফলনটা কতদিন পরে এসছে, এটা নিয়ে আপনি একটু বলুন। ধানের যে বীজ আমরা ফালাইয়া 15 থেকে 20 দিনের মধ্যে লাগানো হয়। এরপরে আমরা যে রাসায়নিক সার কমিয়ে যে অর্গানিক সিস্টেমে যে বার্মি কম্পোস্ট প্রয়োগ করা হয়েছে, এটা রাসায়নিক কমাইয়া বার্মি কম্পোস্ট প্রয়োগ করছে আর কি। কেবিকেতে ট্রেনিং দেওয়ার পরে আমাকে বার্মি বেড দিয়েছে। এরপরে গোবর তো আমরা কালেক্ট করছে। এরপরে খুঁটি, এটা তো বেড চারকোনা বেড, তো এটা কিছু খুঁটি লাগাইয়া এটা গাড়াইছি, বয়াইছি। এরপরে গোবর দিচ্ছি। গোবর দেওয়ার পরে 10-15 দিন পরে এটা উপরে কেঁচু সরাইছি। এরপরে 2.5 থেকে 3 মাসের মধ্যে এই বার্মি কম্পোস্ট তৈরি হয়েছে। এই বার্মি কম্পোস্ট তৈরির সারই এখানে প্রয়োগ করা হয়েছে। এই যে বার্মি কম্পোস্ট সারটা তৈরি করেছেন, তৈরি করার পরে আগে কি জমিটাকে কিভাবে তৈরি করেছেন? ও কোদাল দিয়ে কোবাইতে হয়। কোবাইয়া এটা প্রথমে 1 লেয়ার কোবাইয়া 7 দিন পরে আবার তালাইয়া আবার রোয়া দিছি। আচ্ছা, এই যে প্রত্যেক কানিতে 100 কেজি মানে দেওয়া হয়েছে এই জমিনে। আচ্ছা, প্রতি কানিতে আপনি 100 100 কেজি করে দিয়েছেন। 100 কেজি। এই যে সারটা দেওয়ার পর আপনি বীজটা রোপণ করেছেন নাকি আগে বীজটা রোপণ করেছেন? আগে বীজটা 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 রোপণ করার কতদিন পর আপনি সারটা দিয়েছেন? 15 দিন পরে। 15 দিন পরে আপনি সারটা দিয়েছেন। এই 15 দিন পরে সারটা দেওয়ার পর গাছটা যখন হয়েছে, মানে তখন তার কতদিন পরে ফলন এসছে? 110 দিন। 110 দিন। এই 110 দিন পরে যে ধানের শীষগুলো এসছে, এইটা কি ধান আপনারা? এটা নবীন ধান, নবীন ভ্যারাইটি। নবীন ভ্যারাইটি। আগে এই জমিতে আপনি কি চাষ করতেন? আগে তো এখানে তো আমরা অনেক কেবি থেকেই আইনার লাগাইছি। গোমতির পরে খোয়াইয়ের পরে ওখান লাস্ট নবীন। এই আপনার এই যে আপনি বলেন যে যেই জায়গার মধ্যে করেছেন, আপনি কি পরিমাণে এখানে ধান পাবেন বলে আশা করেছেন?
ধরো না, এটা তো প্লট 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 হয় বৃষ্টির সিজনে, বর্ষার সিজনে এখানে প্লট হয়। তো এর পরিবর্তে আমরা যে নবীন ধানটা লাগাইছি এটা হয়তো আর কিছুক্ষণ, আর 20 দিনের মধ্যে এটা মেচুর হয়ে যাবে, তারপরে হারভেস্টিং করবো আর কি। আচ্ছা, এই যে ধানটা তোলার পর আপনি ধানটা কি করবেন? এটা কি আপনি সরকারি অফিসে দিয়ে দেবেন নাকি বাজারজাত করবেন? এটা কিছু আমরা ধানের শীতের উপরে এবং খাওয়ানোর লাগেও গড়ে সবাই লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যে এই চাষটা করে আপনি কি মানে খুব খুশি? খুশি। আপনার মতো যারা আছে, হ্যাঁ, এই ধান চাষ করছেন সুষম সার প্রয়োগ করে, এবং যারা করছেন না তাদেরকে আপনি কি বলবেন? হ্যাঁ, আমি বলতে চাই যে আজকালে যে পরিস্থিতি এবং বিভিন্ন, আজকালে তো আমরা সবাই জানি যে দিনের পর দিন রোগ বাড়তেছে, ক্যান্সার, তো বিভিন্ন রকমের রোগ সৃষ্টির কারণে যে গভর্নমেন্টের যে এখন কৃষকদেরকে যে সাহায্য করছে যে রাসায়নিক সার কমিয়ে অর্গানিকভাবে করণ। তো এই কথাই আমি সবাইকে বলতে চাই যে আমরা রাসায়নিক সার কমিয়ে অর্গানিকভাবে করলে আমরা আমাদের শরীর পক্ষে খুব ভালো। সব জমিনেই কেঁচু থাকে, কিন্তু আমরা জানি যে ক্ষেতের মধ্যে রাসায়নিক সার বেশি পড়লে কেঁচু মারা যায়, কারণ তার মানে বিষাক্ত। এই কারণে আমরা এ পার্থক্য মানে এ পরীক্ষার মধ্যে বোঝা যায় যে রাসায়নিক সার প্রয়োগ করলে আমাদের ক্ষতি বেশি। ব্রজবাসী পাড়ার কৃষকদের কাছে অধিক উৎপাদন ও সমৃদ্ধির একটি আশাব্যঞ্জক পথ হিসাবে প্রতীয়মান হয়েছে। নিয়মিতভাবে আগাছা পরিষ্কার করা, রোগ পোকামাকড়ের হাত থেকে ফসল রক্ষা করা এবং মাটির স্বাস্থ্য রক্ষা করার মাধ্যমে ফলন বাড়ানো যায়, সেটাই প্রমাণ করে দিল ব্রজবাসী গ্রামের কৃষকরা। সুষম সার প্রয়োগ করে কিভাবে অধিক ফলন বাড়ানো যায় সেদিকে লক্ষ্য রেখে বেলবাড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় কৃষকদের মাঠ দিবস, কৃষক প্রশিক্ষণ ও সচেতনতামূলক ক্যাম্পের আয়োজন করে সঠিক মাত্রায় সুষম সার প্রয়োগ ও চাষ ও পুষ্টি ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে থাকেন। এই যে বরবটি রয়েছে, এই বরবটির বীজটা আমরা আইসিআর ত্রিপুরা সেন্টার থেকে এনেছি এবং ওনারা এই বরবটির বীজটা প্রকিউর করেছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ভেজিটেবল রিসার্চ বারাণসী থেকে। এই ভ্যারাইটিটার নাম হচ্ছে কাশিনিধি। আর বরবটির একটা বিশেষ গুণ রয়েছে, বরবটি জাতীয় যেসব ফসল রয়েছে, এক তো হচ্ছে সিম্বগোত্রীয় ফসল, বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংশ্লেষ করে, তাছাড়া যখন বড় হয়ে যায় সেটা জমিটাকে কাভার করে দেয়। তাতে কি হচ্ছে, সয়েল ইরেশন কম হচ্ছে, ওয়াটার ইরেশন হিট করতে পারছে না, ওয়াটার এসে বৃষ্টিপাত হলে মাটিতে ডাইরেক্ট হিট হয়ে মাটি লুজ হয়ে চলে যাচ্ছে না। ফসল যেটা হারভেস্টিংয়ের পর যে গাছের যে রেসিডিউ থেকে যায় সেটা যদি আমরা মাটিতে মিশিয়ে দিচ্ছি, তবে জৈব কার্বন এবং জৈব পদার্থের যোগান দিচ্ছে। তো এটা যখন আমরা লাগিয়েছি, চাষ দেওয়ার পর আমরা কি করছি, এটাতে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট এটা প্র্যাকটিস করেছি, যেখানে আমরা 25% মতো রাসায়নিক সার দিয়েছি, আর বাকিটা হচ্ছে আমরা অর্গানিক সোর্স থেকে দিয়েছি। যেমন 25% রাসায়নের মধ্যে অল্প কিছু ইউরিয়া, সুপারফসফেট, পটাশ আমরা দিয়েছি, হ্যাঁ। আর বাকি যে সোর্স, যে রাসায়নিক যে সারটার দরকার ছিল, ওইটা জৈব পদার্থ আমি অর্গানিক ম্যানিউর থেকে আমরা দিয়েছি। তো এখানে বিভিন্ন রকমের সার রয়েছে। আর একটা কথা বলছি, ধানের ক্ষেত্রে যে আমরা চাপান সার দিয়ে থাকি, সেই চাপান সারের ক্ষেত্রে দেওয়ার ব্যাপারে আমরা লিফ কালার চার্ট ইউজ করে থাকি। তো লিফ কালার চার্ট ইউজ করলে কি হয়, অনেক সময় চাপান সারের দরকার পড়তেও পারে, নাও পড়তে পারে। তো কৃষকরা যদি এই চার্টটা ইউজ করে থাকে, তাহলে ওনারা যে এই চার্টটা ইউজ করলে ওনারা বুঝতে পারে যে কতটা দিতে পারবে কালারগুলো পাতার সাথে মিলিয়ে। এটা
ট্রান্সপ্লান্টিংয়ের 15 দিন পর থেকে এটা শুরু করতে হবে এবং কালারগুলো টেক্সচার অনুযায়ী মিলিয়ে তারপর ডিফারেন্ট টেক্সচার রয়েছে, ভোরবেলা গিয়ে ওনারা মেলাবেন পাতার সাথে। এটা কিন্তু ফ্লাওয়ারিং স্টেজে না, এটা ট্রান্সপ্লান্টিংয়ের 15 দিন থেকে শুরু করতে হবে। দেখতে হবে কি প্রত্যেকবার মিলে যে আমার সার লাগবে কি না, সার লাগবে না। তো এটা ভালো একটা কৃষকদের একটা আপনি অস্ত্র বা যন্ত্র যাই বলেন, এটা কৃষিকাজের একটা উপকারী, কৃষকদের একটা উপকারী জিনিস। তো এটা আমরা দিয়ে থাকি ধান চাষিদেরকে আর কি। আর এরকম যে বরবটি জাতীয় ফসল যেটা আপনি এখন আমাকে জিজ্ঞেস করলেন, বরবটি আছে, মুগ আছে, এইগুলো কিন্তু ফসল পর্যায়ে, শস্য পর্যায়ের যে কোনো একটা ফসল হিসাবে কৃষক ভাইদের নেওয়া উচিত, যাতে জমির স্বাস্থ্যটা ওনারা ভালো রাখার জন্য বা রক্ষা করার জন্য। এখানে 3 রকমের সার রয়েছে, রাসায়নিক সার আর একটা রয়েছে ভার্মি কম্পোস্ট। যে আমি বললাম যে 25% যে এই জমিটার ব্যাপারেই 25% আমি রাসায়নিক সার দিয়েছি, মানে 25% এই 3টে মিলিয়ে ইউরিয়া, সুপার ফসফেট, পটাশ, এই 3টা মিলিয়ে দিয়েছি। বাকি যে 75% রয়েছে 100 ভাগের মধ্যে, এটা ভার্মি কম্পোস্ট, গোবর, তারপর আমাদের বায়ো ফার্টিলাইজার, এগুলো মিশিয়ে এটাতে দেওয়া হয়েছে, জাস্ট ওই উদ্দেশ্যেই যাতে মাটির স্বাস্থ্যটা রক্ষা পায়। আর এটা একটা ডেমনস্ট্রেশন ইউনিট কৃষক ভাইদের জন্য সুষম সারের ব্যবহারের। তো এটা যাতে আমরা ওনাদেরকে দেখাতে পারি এবং বোঝাতে পারি জিনিসটা আর কি। কারণ সিইং ইজ বিলিভিং, দেখলেই লোক বিশ্বাস করে আসলে কি আছে। পর্যাপ্ত রোদ ও সেচের ব্যবস্থা থাকলে ভালো ফলন পাওয়া যায়, এই অসীম দিগন্ত ধান খেতেই তার প্রমাণ। নারীর হাতেই কৃষির শুরু। শস্য উৎপাদনের জন্য বীজই হচ্ছে প্রধানতম নিয়ামক, আর বীজ সংরক্ষণ প্রক্রিয়াটি শুরু হয়েছিল নারীর হাত দিয়েই। তাই খাদ্য যোগান দিতে এবং অর্থনৈতিক উন্নয়নে বিরাট অবদানের অধিকারী। বীজ সংরক্ষণ ও বপন থেকে শুরু করে চারা রোপণ, সেচ, ফলন, উত্তোলন, এমনকি বিপণনেও এই বেলবাড়ি গ্রামের নারীরা বিশেষ ভূমিকা পালন করেছেন। কৃষিতে নারী শক্তির এই অবদান অপরিমেয়। বেলবাড়ি গ্রামের মহিলা কৃষকগণ শুধু সহযোগী নন, বরং কৃষি খাতের অন্যতম প্রধান চালিকা শক্তি। এই ব্রজবাসী গ্রামের আদিবাসী মহিলারা প্রাকৃতিকভাবে বীজ সংরক্ষণ, দলবদ্ধ হয়ে চাষাবাদের মাধ্যমে নিজের জমিতে ধান উৎপাদন ও বিপণন ক্ষমতা বাড়াচ্ছেন। বেলবাড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় আদিবাসী মহিলারা জৈব সার ও সুষম সার ব্যবহার শিখেছেন। এই অভিযানের ফলে কেবল উৎপাদনই বাড়ছে না, উপজাতি মহিলারা এবং পুরুষরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি লক্ষ্য করে থাকি যে আমাদের বিশেষ করে ত্রিপুরা রাজ্যে সুষম সার ব্যবহার করার যে অভিযানে আমরা নেমেছি, তার প্রাসঙ্গিকতা অনেক বেশি রয়েছে। কারণ আমরা ত্রিপুরা রাজ্যে যদি দেখি যে আমরা এটা বলতে পারি না যে সার খুব বেশি পরিমাণে ব্যবহার হচ্ছে। আমাদের এখানকার কৃষক ভাইরা খুব কম পরিমাণেই সার ব্যবহার করে থাকেন। কিন্তু যে বিষয় নিয়ে আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্প, সেটি হচ্ছে যে ব্যালেন্স ইজ অফ ফার্টিলাইজার। তার মানে হচ্ছে আমরা কখনোই বলবো না যে আপনি যে কম সার প্রয়োগ করুন, আর কখনোই বলবো না যে আপনি বেশি সার প্রয়োগ করুন। মাটির গুণাগুণের উপরে ভিত্তি করে এবং গাছের যে প্রয়োজনীয়তা রয়েছে, সেই প্রয়োজনীয়তার উপরে লক্ষ্য রেখে যাতে আমরা মাটিতে সঠিক পরিমাণে পুষ্টি প্রদান করতে পারি, যাতে গাছ সেই পুষ্টি নিতে পারে, সেই দিকে কিন্তু আমাদের এই অভিযান চলছে। আমরা যদি লক্ষ্য করে থাকি, আমাদের এই ত্রিপুরা রাজ্যে যে মেন সমস্যা সেটি হচ্ছে যে সয়েল অ্যাসিডিটি, মানে মাটির যে অম্লত্ব, সেটা অনেকটাই বেশি। অনেক সময় দেখা যায় যে কৃষক ভাই বোন জমিতে প্রচুর পরিমাণে ফসফেট সার প্রয়োগ করছেন, কিন্তু গাছের খুব একটা বেশি কাজে লাগছে না। কারণ হচ্ছে সেই মাটিতে অম্লত্বের পরিমাণ বেশি রয়েছে, যেটি ফসফেটকে গাছের শিকড়ের মধ্যে থেকে যে গাছ যে টেনে নিবে ফসফেটকে, সেটা নিতে পারছে না সেই অ্যাসিডিটি থাকার জন্য।
তো যার জন্য যেখানে চুন প্রয়োগ করা দরকার জমিতে এবং মাটির অম্লত্বকে কমানো দরকার, যাতে ঠিকঠাক মতো যতখানি ফসফেট নেওয়া দরকার ঠিক ততখানি নিতে পারে এবং এক্সেস পরিমাণে ফসফেট যাতে মাটিতে প্রয়োগ না করা হয়, সেই দিকেও কিন্তু আমরা কিন্তু লক্ষ্য রাখছি। আর আরেকটি বিষয় যেটি গোটা দেশ জুড়ে আমরা একটি অ্যাওয়ারনেস হচ্ছে, সেটি হচ্ছে যে ডিএপি ফার্টিলাইজার যতটা পরিমাণে আমরা কম ব্যবহার করতে পারি ঠিক ততটাই ভালো। এর মেন কারণ হচ্ছে আমরা যদি দেখি যে ডিএপি ফার্টিলাইজারের একটি বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এর মধ্যে যে নাইট্রোজেন থাকে আর কি, সেটা হচ্ছে খুব হাই রিলিজ হয়, খুব তাড়াতাড়ি কিন্তু রিলিজ হয় আর কি, স্লো রিলিজ নাইট্রোজেন না। এবং অনেক কৃষক ভাই বোন এইটাকে খুব বেশি পরিমাণে ব্যবহার করেন যে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, কিন্তু গাছের গ্রোথ যদি খুব তাড়াতাড়ি বাড়ে ফলন কিন্তু সেই পরিমাণে কিন্তু বাড়বে না। তো যার জন্য ডিএপি ফার্টিলাইজার যতটা কম ব্যবহার করা যায় এক। আর 2 নম্বর হচ্ছে আমাদেরকে আরেকটা বিষয় নিয়ে ভাবতে হবে যে কেমিক্যাল যে ফার্টিলাইজারগুলো আমরা ইউজ করছি তার থেকে আমাদেরকে আস্তে আস্তে কিন্তু আমাদের একটু চেঞ্জ করতে হবে এবং সেখানে অল্টারনেটিভ কিছু ওয়ে আউট আমরা কৃষক ভাইদের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং এবং অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যমে কিন্তু তাদের বিভিন্নভাবে অ্যাওয়ার করছি এই বিষয়গুলোতে, যে কিভাবে আমরা অল্টারনেটিভ ফার্টিলাইজার আমরা যাতে খুব বাড়িতে খুব কম খরচে আমরা তৈরি করতে পারি, যার মধ্যে যেমন রয়েছে আমরা যেমন অর্গানিক ফার্টিলাইজার করতে পারি, অর্গানিকের মধ্যে যেমন আমরা কম্পোস্ট সার তৈরি করতে পারি, আমরা তৈরি করতে পারি ভার্মি কম্পোস্ট, আর এর সাথে সাথে কিছু আমরা বায়ো ফার্টিলাইজারও কিন্তু আমরা খুব স্বল্প খরচে কিন্তু বাড়িতে তৈরি করতে পারি, যার মধ্যে অ্যাজোলা একটি বড় একটা উপাদান যেটি কিন্তু নাইট্রোজেনের একটা বিকল্প হিসাবে কিন্তু কাজ করে। তো এইগুলোকে খুব কম খরচে কিন্তু আমরা কিন্তু বাড়িতে তৈরি করতে পারি। এরপরে আবার নতুনভাবে যদি আমরা দেখি, যেমন আমাদের সয়েল টেস্টিংয়ের উপরে কিন্তু একটা বড় কিন্তু জোর দেওয়াটা খুব দরকার। আমরা যে পরিমাণে জমিতে সার প্রয়োগ করছি, অনেক সময় হয়তো এটা দেখা যাচ্ছে যে জমিতে ঠিক সেই পরিমাণের সারের প্রয়োজন নেই ঠিক যতটা আমরা প্রয়োগ করছি। এতে কী হচ্ছে, যে সয়েল যে প্রপার্টি হচ্ছে সেগুলো অনেকটাই তার মাইক্রো ক্লাইমেট থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যার জন্য সয়েল টেস্টিং কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা এরিয়া, যেখানে কিন্তু আমরা কৃষক ভাই বোনদেরকে বলছি, যেখানে রাজ্য সরকার থেকে শুরু করে কৃষি বিজ্ঞান কেন্দ্রেও আমরা বিভিন্ন ধরনেরভাবে সয়েল টেস্টিংয়ের ফ্যাসিলিটিগুলো রাখি এবং সয়েল টেস্টিং করে কিন্তু কৃষকদেরকে কিন্তু জমিতে কিন্তু সার কিন্তু দেওয়া উচিত। আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে ফিল্ড লেভেলে কৃষকদের কাছে গিয়ে দেখাচ্ছি যে বিশেষ করে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখাচ্ছি যে কী পরিমাণ নাইট্রোজেন প্রয়োগ করা উচিত, বা এই লিফ কালার চার্ট দিয়ে আর কি আমরা কিন্তু নাইট্রোজেন একটা ডিটারমিনেশন করাচ্ছি যে একটা গাছে কী পরিমাণে এর পরের স্টেপে আমাকে কতখানি নাইট্রোজেন দিতে হবে, এখন বর্তমানে এর মধ্যে কি নাইট্রোজেন ডেফিসিয়েন্সি আছে কি না। তো এইভাবে কিন্তু আমরা কৃষকদেরকে বিভিন্নভাবে অ্যাওয়ারনেস করে যাচ্ছি এবং কৃষকদেরকে এটাই বলে যাচ্ছি, যদি আমরা ইনপুটের খরচটাকে যদি কমাতে পারি, বিশেষ করে কারণ ফার্টিলাইজার একটা সবথেকে একটা বড় একটা ইনপুট, যদি আমরা এগ্রিকালচারের কস্টিংয়ের মধ্যে দেখি সবথেকে একটা বড় খরচ কিন্তু সারের খরচের মধ্যেই থাকে। তো এই খরচটাকে কমানোর উপায় হচ্ছে আমাকে বিকল্পভাবে যেই সারগুলো লাগছে সেই সারগুলো আমাকে বিকল্পভাবে ঘরের খুব কাছে আমরা খুব স্বল্প খরচে কিন্তু আমরা তৈরি করতে পারি। ত্রিপুরায় সুষম সার অভিযান এবং কৃষিক্ষেত্রে উপজাতি মহিলা ও পুরুষদের অংশগ্রহণ রাজ্যের কৃষিভিত্তিক অর্থনীতি এই রাজ্যের উপজাতি মহিলা পুরুষ সবার জীবিকার প্রয়োজনে সক্রিয় ভূমিকা রাখছেন। জৈব সার ও সুষম সারের সঠিক ব্যবহারের মাধ্যমে উপজাতি নারীরা ফসলের উৎপাদন বৃদ্ধি করেছেন এবং তাদের আয় দ্বিগুণ করেছেন, যা তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের পথ প্রশস্ত করেছে। সুষম সার ব্যবহার করলে ধান উৎপাদন বাড়ানো সম্ভব, যা খাদ্য নিরাপত্তার বড় ভূমিকা রাখে। তাই প্রমাণ করে দিল ব্রজবাসী গ্রামের কৃষকরা।
সুষম সার অভিযান হল মাটির স্বাস্থ্য রক্ষা, ফসলের উৎপাদন বৃদ্ধি এবং সারের অপচয় রোধে মাটি পরীক্ষা ভিত্তিক সঠিক উৎপাদন, সঠিক পরিমাণ ব্যবহারের একটি সচেতনতামূলক কার্যক্রম। এই অভিযানের মাধ্যমে বেলবাড়ি গ্রামের কৃষকরা কেবল কৃষিতেই স্বাবলম্বী হচ্ছেন না, বরং সম্প্রদায়ের স্বাস্থ্য ও খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করছেন। সুষম সার ব্যবহার করে এখানে যে ফলন হচ্ছে, এই সুষম সার ব্যবহারের অর্থটা কি? এটি কৃষির জন্য কেন গুরুত্বপূর্ণ? নতুন নতুন প্রজাতির যে চাষবাস হচ্ছে এগুলো তো নিউট্রিয়েন্ট রেসপন্সিভ, তো দেখা যাচ্ছে যত সার দেওয়া যাচ্ছে ফলন বাড়ছে। আর এই ফলন বাড়াতে গিয়ে যথেচ্ছভাবে সারের ব্যবহার করতে গিয়ে দেখা গেল যে একদিন আমাদের জমি জামা নষ্ট হয়ে যাচ্ছে, জমির গঠন, তাছাড়া জমির যে বায়োলজিক্যাল হেলথ রয়েছে, ফিজিক্যাল হেলথ রয়েছে মাটির, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো তারপর ভাবা হলো যে ধীরে ধীরে আমরা অর্গানিক ফার্মিংয়ের দিকে যাব। 90-এর দশক থেকে শুরু হলো অর্গানিক ফার্মিং, তারপর ধীরে ধীরে অর্গানিক ফার্মিং চলতে শুরু করলো। অর্গানিক ফার্মিংয়ের যখন ঢুকলো তখন দেখা গেল যে অর্গানিক ফার্মিংয়ে যে সমস্ত প্রচুর পরিমাণে ফার্মিয়ার্ড ম্যানিওর, গোবর এইসবের ব্যবহার দরকার হয় এবং এগুলিও প্রচণ্ড ব্যয়বহুল। তো ধীরে ধীরে এবার ভারত সরকারের ন্যাশনাল মিশন অফ ন্যাচারাল ফার্মিংয়ের তত্ত্বাবধানে শুরু হলো আস্তে আস্তে প্রাকৃতিক কৃষি 2023 থেকে। আর আমরা তো একেবারে সারের ব্যবহার বন্ধ করতে পারি না, আমাদেরকে আস্তে আস্তে সেটাকে কমিয়ে আনতে হবে। তো এই করতে গিয়ে আমাদের এই যে টপিকটা ব্যালেন্সড ইউজ অফ ফার্টিলাইজার, সেটা সাংঘাতিক প্রাসঙ্গিক আজকের দিনে দাঁড়িয়ে। যেমন কৃষক ভাই বোনেরা অনেকখানি কী করেন, ওনারা জমির মাটি পরীক্ষা না করে যা মনে হলো দিয়ে দিল ফার্টিলাইজার। এতে কি হচ্ছে, জমিতে হয়তো দরকার নেই, তো জমি নষ্ট হয়ে যাচ্ছে। আবার যেখানে দরকার আছে সেখানে খাবার পড়লই না। তো একটা সমীক্ষায় দেখা গেছে, মানে ত্রিপুরায় যে সার ব্যবহার করা হয় অন্যান্য স্টেটের থেকে আপনি যদি পাঞ্জাব হরিয়ানার সাথে কম্পেয়ার করে থাকেন তাহলে দেখবেন যে অনেকটাই কম। ত্রিপুরা অ্যাজ এ হোল নর্থ ইস্ট আমরা অনেকটা কমই সার ব্যবহার করি। হেক্টরে প্রায় 57 কেজি এনপিকে আমরা ইউজ করছি টোটাল। তার মধ্যে নাইট্রোজেনটা সবচেয়ে বেশি ইউজ করছি, প্রায় 28 কেজির মতো। আর তারপরে সুপার ফসফেটটা 19 কেজি। তারপর যেটা পটাশা সবচেয়ে কম ইউজ করছি 8 কেজি। তো এখানে দেখা যাচ্ছে ব্যালেন্স হচ্ছে না, নিউট্রিয়েন্টের মধ্যে নাইট্রোজেন খুব বেশি দেওয়া হচ্ছে, ফসফরাস খুব কম, পটাশ কম। তো তাছাড়াও যখন যেটা দরকার ফসলের চাহিদা অনুযায়ী সেইভাবে আমরা দিচ্ছি না। এতে করে আমাদের সমস্ত বাস্তুতন্ত্রটাই, ইকোসিস্টেমটাই নষ্ট হয়ে যাচ্ছে। সো সেই কারণেই আমাদের এই ব্যালেন্সড ইউজ অফ ফার্টিলাইজার, এটার অ্যাওয়ারনেস বা সচেতনামূলক শিবির যেটা করতে হবে, এবং পাশাপাশি কৃষক ভাই বোনদের আমাদের প্রশিক্ষণও দিতে হবে। সুষম সার অভিযান হল মাটির স্বাস্থ্য রক্ষা, ফসলের উৎপাদন বৃদ্ধি এবং সারের অপচয় রোধে মাটি পরীক্ষা ভিত্তিক সঠিক পুষ্টি উৎপাদন, সঠিক পরিমাণ ব্যবহারের একটি সচেতনতামূলক কার্যক্রম। এটি ইউরিয়া সারের অতিরিক্ত ব্যবহার কমিয়ে জৈব ও মিশ্র সারের ব্যবহার বাড়িয়ে দীর্ঘমেয়াদী টেকসই কৃষিতে সহায়তা করে। আমাদের দেশে কৃষি, কৃষক আর মাথাল যেন এক সূত্রে বাঁধা। রোদ বৃষ্টিতে কৃষকদের এই অপরিহার্য কৃষি উপকরণ হল মাথাল। রোদ বৃষ্টিতে কৃষকদের সারাদিন মাঠে কাজ করতে হয়। প্রাচীনকাল থেকেই কৃষকরা নিজস্ব কৃত কৌশল ছাতার মতো একটি উপকরণ তৈরি করে নিয়েছেন। মাথাকে রোদ বৃষ্টি থেকে বাঁচানোর জন্য এটি ব্যবহৃত হয়, যা কৃষকদের কর্মক্ষমতা বাড়ানোর একটি প্রাচীন ও কার্যকর দেশীয় প্রযুক্তি। এটি কেবল রোদ বৃষ্টি থেকে বাঁচার উপায় নয়, বরং কৃষকদের কঠোর পরিশ্রম ও জীবন সংগ্রামের প্রতীক। বিজ্ঞান ভিত্তিক সমন্বিত এই কৃষক কেন্দ্রিক উদ্যোগের মাধ্যমে সরকার পুষ্টি ভারসাম্যহীনতা দূর করা, মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার, সার ব্যবহারের দক্ষতা বৃদ্ধি এবং কৃষিক্ষেত্রের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও উৎপাদনশীলতা সুনিশ্চিত করার পথে এগিয়ে চলছে। এইরকমই অনুষ্ঠান দেখতে চোখ রাখুন আমাদের ডিডি ত্রিপুরার পর্দায়।